নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি মুনিয়া চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সকালটা ছিল প্রতিদিনের মতোই। মা টিফিন বানিয়েছেন, বাবা ব্যাগে গুছিয়ে দিয়েছেন, কিন্তু কে জানতো বিদ্যালয় থেকে আর ফেরা হবে না সেই কোমলমতি কাঁধগুলোর। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের ঘিরে আজও শোকের মাতম। সদ্য ফুটন্ত কোমলমতি ছোট ফুলেরা চাঞ্চল্য সময় কাটাতো বিদ্যালয়ের মাঠে, কখনো হয়তো ক্লাসের ব্রেকে খেলতো দোলনায়। আজ সবই গল্প আর ধ্বংসস্তূপ। সেদিনের আকাশ থেকে আশ্রে পড়া বিমান প্রাণ কেড়ে নিয়েছে বাবা মায়ের একরাশ স্বপ্ন। ছোট্ট কাঁধে বাড়ি ফিরতে চাওয়া ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে। ওই ভবনটা ছিল বাচ্চারা ওইখানে ওই ভবনের সামনে দোলনায় খেলতো, স্লিপারে খেলতো, মাঠে খেলতো। সবসময় বাচ্চাদের কোলাহলপূর্ণ ছিল এই জায়গাটা। আমি ওদেরকে আগের দিনও কথা বলছি, ওরা একদম বিল্ডিংটার বাইরে খেলে, দোলনায় খেলে, ওখানে হাঁটে, ওদেরকে প্রত্যেকদিন দেখতাম। ক্রমাগত আগুনের লেলিহান শিখা আর নিথর দেহের দীর্ঘ সারি, দগ্ধ ছোট্ট ফুলগুলো নিয়ে ছোটাছুটি, আর স্বজনদের নির্মম হাজারি। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোনের প্রাঙ্গণে এখনো ভিড় করছে মানুষ। কোথাও দেখা যায় মেরামতের দৃশ্য, সকাল থেকে ভেতরে প্রবেশাধিকার মেলেনি কারো। তবে ছোট্ট ছিদ্রে চোখ দেখছে দেয়ালে পোড়া ক্ষত। সন্তানদের ঘিরে কত স্বপ্ন ছিল বাবা মায়ের, মুহূর্তেই সবটুকু শেষ। আচ্ছা, অধিক জনসংখ্যার বসবাস যে নগরীতে, তার আকাশেই কেন উড়ে যুদ্ধ বিমান? একটা প্লেন যখন উঠে তখন অনেকবার চেক হয় প্লেনটা, আর এটা যুদ্ধ বিমান ছিল, একটা ট্রেনিং বিমান ছিল। এটা একটা টিমিয়াস ইঞ্জিনিয়ার, যেটা প্লেনটা ওঠার আগে অনেকবার চেক হয়। তাহলে কেন এতবার চেক হওয়ার পরে এটা উঠার সাথে সাথে কেন প্লেনটা ক্র্যাশ করলো? তারা কিভাবে ধৈর্য ধারণ করবে? আল্লাহ পাকের কাছে এটি প্রে করি যে তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ দিন। বিমান বিধ্বস্তের পরে গতকাল বিক্ষুব্ধ হয়েছিল মাইলস্টোন প্রাঙ্গণ, আর আজ জানা যায় 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনায় অধ্যক্ষকে প্রধান করে গঠন করা হয়েছে 6 সদস্যের তদন্ত কমিটি। আমাদের ছুটি কিন্তু ওই দিন একটাই হয়েছিল। একটা ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে, মেবি একটা 12তে ক্র্যাশ করেছে। তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তদন্ত হবে, রাষ্ট্রের ব্যবস্থাপনা আর কাঠামো নিয়ে প্রশ্ন হয়তো উঠবে। একদিন হয়তো মাইলস্টোনে ফুলগুলো অকালেই ঝরেছে, তা ভুলে যাবে অনেকেই। তবে বাবা মায়ের ক্ষত কি আদৌ মুছবে কখনো? জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছিল নাজিয়া ও তার ছোট ভাই নাফি। দগ্ধ অবস্থায় অবর্ণনীয় কষ্টে ভুগে আগে মারা গেছে বোন নাজিয়া। এবার না ফেরার দেশে চলে গেল ভাইও। একই সঙ্গে 2 সন্তান হারিয়ে বুক খালি হয়ে গেল বাবা মায়ের। 2 সন্তান নাজিয়া ও নাফির ভালো পড়াশোনার জন্যই ঢাকায় এসেছিলেন ভোলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলাম। ছেলে মেয়েকে ভর্তি করিয়েছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, থাকতেন কামারপাড়া এলাকায়। 13 বছরের নাজিয়া তাবাসসুম পড়ত স্কুলটির 3য় শ্রেণীতে, আর 9 বছরের আরিয়ান আশরাফ নাফি 1ম শ্রেণীতে। সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হয়েছিল নাজিয়া ও নাফি। পরে মঙ্গলবার ভোর 3টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাজিয়া। তার শরীরের 90% পুড়ে গিয়েছিল। শরীরে 95% পুড়ে যাওয়া নিয়ে বোনের পর আইসিইউতে চিকিৎসাধীন নাফি মঙ্গলবার রাত 12:15টায় বাবা মায়ের বুক খালি করে না ফেরার দেশে চলে যায়। একটি সুন্দর পরিবারের হঠাৎ ঝড়ের মতো নেমে আসা এই মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। 2 শিশু সন্তান হারিয়ে এক মুহূর্তেই যেন থেমে গেছে বাবা মায়ের হাজারো স্বপ্ন ও সংসারের সমস্ত চলার গতি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি পালিত হয়েছে দুপুরে। শহরের বাস স্ট্যান্ড এলাকায় হয় পথসভা। অমরেশ দত্ত জয়ের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। দেশ গড়ার পদযাত্রায় ৩ দিন পর আজ চাঁদপুরে পথসভা ও শোক র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে শহরের বাস স্ট্যান্ডে পথসভা হয়। কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতোই, আইন শৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো। একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় এসেছেন। আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেয়, এই বেতনটা হারাম হবে। পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আর কোন আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। যদি আওয়ামী লীগ প্রশ্ন আছে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল সন্ত্রাসীদেরকে প্রতিহত করব। এর আগে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। চাঁদপুরের পর পদযাত্রা যায় কুমিল্লার উদ্দেশ্যে। পথে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন ও শাহরাস্তির দোয়াভাঙায় পথসভা করেন তারা। সিরাজুম্মনি শুভ, নাগরিক। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ। মাইলস্টোন ট্র্যাজেডিতে ছাত্রছাত্রী সহ বহু হতাহতের ঘটনায় আহত ও নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে আদালতে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে বিমানবন্দর এলাকায় 4 তলার বেশি কোনো বিল্ডিং না নির্মাণের নির্দেশনাও চাওয়া হয়েছে। হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে আগামী রবিবার। দেওয়ার জন্য আমি আবেদন করেছি এবং রাজুক যাতে ওই এলাকায় 4 তলার বেশি কোনো ভবন নির্মাণের অনুমোদন না দেয় তারও একটি প্রেয়ার করেছি। একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের রাজনৈতিক ঐক্যের কথা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, এটার গঠন ও নিয়োগে যে কমিটি হবে তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এ বিষয়ে সবার এই সম্মতিকে ঐতিহাসিক বলে আখ্যা দেন তিনি। তবে এখনো দুদক, পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 18তম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে 10 মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি নিয়ে, বিশেষ করে নির্বাচন কমিশন নিয়ে কি সিদ্ধান্ত হলো তার বিস্তারিত জানানো হয়। প্রধান প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যা বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। ইসি গঠন ও নিয়োগ নিয়ে তাদের আগের অবস্থান থেকে সরে এসে একমত পোষণ করে বিএনপি। তবে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের বেলায় অনড় তারা। শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। নির্বাচন কমিশনের নিয়োগ কমিটি নিয়ে জামাতও একমত। অন্যদিকে শুধু ইসি নয়, দুদক, পিএসসি, ন্যায়পাল সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি নিয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান জানায় এনসিপি। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে, এবং এক্ষেত্রে কোনো দলের দ্বিমত ছিল, ছোট বড় যাই হোক, কিন্তু সর্বশেষে আমরা সকলে একমত হয়েছি। সরকারি কর্ম কমিশন
মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পালের মতো যে বিষয়গুলো আছে, নির্বাচন কমিশনের সাথে সাথে সেগুলোর নিয়োগের বিধানটাকেও যেন সংবিধানে অ্যাড করা হয়, সংবিধানে রাখা হয়, সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি। সবার আন্তরিকতা থাকলে সংস্কার ইস্যুতে দ্রুতই ঐক্যমত্যে পৌঁছানো যাবে বলেও মত দেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। শুধুমাত্র ওয়াক আউটের জন্য নয়, এইটা আমরা সরকারকে আমরা যে সিগন্যাল দিলাম, আপনাদের দায়িত্বশীল আচরণ দেখতে চাই। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। জুলাই আগস্টে আবারও ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে, সেজন্য মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব জানান। এছাড়াও গোপালগঞ্জে কিংবা সচিবালয়ে হামলার চেষ্টার পেছনে নির্বাচন বানচালের চক্রান্ত বলেও সন্দেহ করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। পরে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। সেই সংলাপে বিএনপিও অংশ নেয়। বৈঠকে কি সিদ্ধান্ত হলো তা জানতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নতুন করে ফ্যাসিস্টদের উত্থানের একটা শঙ্কায় মতবিনিময় করা হয়। জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির মধ্যে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সচিবালয়ে এবং গোপালগঞ্জের হামলার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন রাজনৈতিক দলগুলো। কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার সেই ঘটনা, আপনার গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। বিমান দুর্ঘটনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা সরকারের সমালোচনা করে বলেন, অভিজ্ঞতার অভাবে এমনটা হতে পারে। কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাপসেস ছিল, এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার। রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে সরকার ছিল অতীতে, যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। এটা আমি মনে করি যে এটা হয়তো তাদের অভিজ্ঞতা অভাবের কারণে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে সে কথাও স্মরণ করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আপনার আমরা মনে করি। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। আরও 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকালে 3টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেই সাথে উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা সহ সমসাময়িক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, সিপিবি রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এলডিপির রেদওয়ান আহমেদ, গণফোরামের সেক্রেটারি ডাক্তার মিজানুর রহমান অংশ নেন। নাটোরের বড়াইগ্রাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের 8 সদস্য। মাইক্রোবাসে চড়ে অসুস্থ পুত্রবধূকে দেখতে যাওয়ার পথে ভুল পথে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত হন তারা। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। কুষ্টিয়া ও নাটোর প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সানি আহমেদ। 2 ছেলে প্রবাসী, সম্প্রতি বড় ছেলের স্ত্রীর হয়েছে অপারেশন, তাই তাকে দেখতে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন 55 বছর বয়সী জাহিদুল ইসলাম। কিন্তু নাটোরের বড়াইগ্রাম তরমুজ পাম্প এলাকায় বনপাড়া হাটিকুমরোল মহাসড়কে আসতেই জীবনের সময় শেষ হয় জাহিদুলের। তার সঙ্গে সড়কের মৃত্যু মিছিলে যোগ দেন পরিবারের আরও 6 সদস্য। তাদের সঙ্গে চালক সাহাবুদ্দিনও মারা যান ঘটনাস্থলেই। তিনি একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। একটি ট্রাক তার লেন পরিবর্তন করে রং সাইডে এসে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই 5 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 3 জন। আমরা বিকট আওয়াজ শুনে এখানে আসি,
আসার পরে দেখি যে হচ্ছে এখানে মাইকো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে 8 জন যাত্রী ছিল তার মধ্যে 5 জন জায়গাতে স্পট ডেড। আমার বেটার বউ এই বাড়ি থেকে বড় বেটার বউ শহীদুলের বাড়ি থেকে জাইদুলের বেটার বউ দেখতে যাচ্ছে। ছোট একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাই নাকি বেঁচে আছে। 5 জন স্পটে মারা গেছে, 1 জন হাসপাতালে, আর বাকি 3 জনও গুরুতর অবস্থায় আছে। তাদেরকে আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স সরবরাহ করছি। তাদেরকে যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে হয় অথবা অন্য কোথাও স্থানান্তর করতে হয় সেটা করা হবে। শোকের ছায়ায় স্তব্ধ নিহতদের গ্রাম, বাড়িতে চলছে আহাজারি ও মাতম। গ্রামবাসীর হৃদয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সানিয়া আহমেদ, নাগরিক। অর্থনীতিকে দখলদারি ও আমলাতন্ত্র মুক্ত রাখতে হবে। ময়মনসিংহে ব্যবসায়ী সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক ও সমান সুযোগের ভিত্তিতে গড়ে তুলতে চায়। সাধারণ পরিবারের সন্তানদের জন্যও ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে চায় বিএনপি। সম্মেলনে ময়মনসিংহ বিভাগ সহ 5 জেলার চেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন। অর্থনীতিতে ব্যুরোক্রেসি কিংবা দখলদারি কোনোটাই চলবে না। অর্থনীতিতে মুক্ত রাখতে হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে এটা সুযোগ নিতে পারে। সাধারণ পরিবারের একটা ছেলে মেয়ে যদি করতে চায় তাদের সেই সুযোগ ইকুয়াল সমান সুযোগ থাকবে। টানা 2 জয়ে 1 ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ। পাকিস্তানের মাটিতে কদিন আগে টি-20 সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ফিরতি সিরিজেই দারুণ প্রতিশোধ নিল লিটন দাসের দল। টানা জয়ে র্যাঙ্কিংয়ের সুখবর পাচ্ছে টাইগাররা। জয়নায়ক মুস্তাফিজ 17 ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা 10-এ। হোয়াইট ওয়াশ করতে পারলে বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে। সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।